আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন দিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। শাহবাগ থানায় ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষে ডাকসু নেতা সাংবাদিক সহ আহত 20, তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 সদস্যের কমিটি গঠন। হামে সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় আড়ালে থেকে যাচ্ছে পার্বত্য অঞ্চল সহ দুর্গম এলাকার চিত্র, টিকাদান নিশ্চিত না করলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার শঙ্কা। ঠিকঠাক ও লাভজনক মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি জানালেন ট্রাম্প, নেতৃত্বে বিভাজনের দাবি নাকচ করল তেহরান। স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ার প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা, জীবন সংগ্রাম সাধনা আর সাফল্যের স্বীকৃতি। এবং টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণাঢ্য অনুষ্ঠান চ্যানেল আই এ প্রচার আজ, বগুড়ার মোমো ইনে আনন্দঘন আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডাকসুর 2 নেতা সাংবাদিক সহ 20 জন আহত হয়েছেন। শাহবাগ থানার শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 6 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রিয়াজ ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ ওঠে ছাত্র শিবিরের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে তারা মামলা করতে শাহবাগ থানায় যান। একই সময় ডাকসু নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ও ফাতেমা তাসনিম জুমাকে সাথে নিয়ে নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতে থানায় আসেন আব্দুল্লাহ আল মাহমুদ। থানায় দুপক্ষ মুখোমুখি হলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ ঘটনায় আহত হন ডাকসু নেতা মোসাদ্দেক ও জুবায়ের সহ প্রায় 20 জন। হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিকও। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। যারা যারা রামদা কিরিচের রাজনীতি ফিরিয়ে আনতে যাচ্ছে, বন্দুকের রাজনীতি ফিরিয়ে আনতে যাচ্ছে, তাদের প্রত্যেককে হুঁশিয়ারি করে বলে দিয়ে যাচ্ছে, তারা যদি ঢাবি ক্যাম্পাসে সেই ফেসিবাদী রাজনীতি ফিরিয়ে আনতে চায়, আমাদের লাশের উপর দিয়া তাদেরকে যেতে হবে। আমাদেরকে জোর করে ভিতরে রুমে আটকে রাখে, ওসির রুমে বের হতে দেয় না। ওদিকে হচ্ছে জুবায়ের মোসাদ্দেকের উপর হামলা করা হয়। মানে তারা যেভাবে এটা জাস্টিফিকেশন তৈরি করছে, সারা দেশে যেভাবে তারা হামলা চালাচ্ছে, এটার বিরুদ্ধে যখন সাধারণ জনগণ যদি মাঠে নেমে যায়, তখন কিন্তু পালানোর পথ থাকবে না। এটা যাতে তারা মাথায় রাখে। এ ঘটনায় ডাকসু ভিপি সাদেক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি করতে দেওয়া হবে না। যারা শিক্ষাঙ্গনে আবার অস্ত্রের ঝঞ্ঝানি তৈরি করতে চায়, যারা রামদা চাপাতি দেশে অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দিব না। আমরা বেঁচে থাকতে আমরা এই সন্ত্রাস কায়েম হতে দিব না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আমরা নিশ্চিত করবই। শাহবাগ থানায় ডাকসু নেতাদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অত্যন্ত ধৈর্য এবং সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি এবং যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। কিন্তু সেই সাথে যে আমাদের যে সহযোদ্ধা 4 জন ভাই রয়েছে যারা আহত হয়েছে, তাদের নিকট বিনীত অনুরোধ, তারা যেন এভাবে ইচ্ছাকৃতভাবে একটা মব হতে পারে, সেখানে যেন প্লিজ সেই ধরনের পরিস্থিতি তারা তৈরি যেন না করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ডাকসু নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশে হামের সংক্রমণ ও মৃত্যুতে শহরের চিত্র সামনে এলেও প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে পার্বত্য জেলাগুলোর মতো প্রত্যন্ত এবং দুর্গম অঞ্চলের বাস্তবতা অনেকটাই আড়ালে থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এমন অঞ্চলগুলোতে টিকাদান ও চিকিৎসা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। শয্যা খালি না থাকায় হামের রোগীদের অন্য হাসপাতালে রেফার না করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানাতুল বাকিয়া, কেকা রিপোর্ট।
দেশে হামির সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি ঢাকায়, এরপর রাজশাহীতে। তবে চট্টগ্রামের ৩ পার্বত্য জেলার অন্যতম বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে সংক্রমণ ঘটলেও যোগাযোগ সমস্যার কারণে চিকিৎসার সুযোগ কম। আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ইয়াংরিং পাড়ায় আক্রান্ত প্রায় অর্ধশত শিশু। এখানে প্রাথমিক শ্রেণীর ১৫০ জন শিশু পড়াশোনার জায়গা একটি হোস্টেলে হাম ছড়িয়েছে। তাদের পাহাড়ি পথ ৩-৪ ঘন্টা পথ হেঁটে তারপরে মেইন রাস্তায় এসে ওখান থেকে তাদেরকে আমাদের একদম সদরে হাসপাতালে আসতে হয়। তো আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করছি। আমাদের উপজেলা প্রশাসন, আমাদের ইউনো মহোদয় এবং আমাদের ওই স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন কুরুকপাতার, ওনার সহায়তায় আমরা রোগীগুলিকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। আলীকদম সদর হাসপাতালে ৮ জন শিশু চিকিৎসাধীন, তবে শয্যা সংকটে ৩ জনকে লামা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অঞ্চলটি দুর্গম হওয়ায় আলীকদম সদরে আসার ভরসা একমাত্র চাঁদের গাড়ি। এখানেও প্রত্যন্ত গ্রাম থেকে মূল সড়ক পর্যন্ত হেঁটে আসতেও সময় লাগে কয়েক ঘন্টা। বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রতিটা বাড়ি খোঁজ খবর নিয়ে সবকটাকে আমরা টিকার আওতায় নিয়ে আসবো 15 বছরের নিচে। জি, এখন যারা আক্রান্ত তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে আসবো। আজকে কিছু বাচ্চা নিয়ে আসবে, আমার কাছে ইনফরমেশন আছে আজকে প্রায় 8 থেকে 10 জন বাচ্চা ওখান থেকে নিয়ে আসবেন আমাদের হাসপাতালে। এবং এটা আমাদের প্রশাসনের সহায়তা আমরা গাড়ির ব্যবস্থা করি। এবং তারা তো আসলে একদম প্রান্তিক জনগোষ্ঠী। তো আমি তাদেরকে ওটা আনার পথে, যেহেতু আমাদের এখানে 7-8টা কালকে ছুটি এসে হাসপাতালে, আনার পথে মারা গেছে, এই নিউজটা আমার কাছে আছে। এই অবস্থায় আক্রান্তদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদ ভবনের মন্ত্রী সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রিসভার বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা সহ আরও এক প্রস্তাব ও 2 আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। 13 বছরেও আলোচিত রানা প্লাজা হত্যা মামলার বিচার হয়নি। গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য না দেওয়ায় এই মামলার বিচার প্রক্রিয়া গতি পাচ্ছে না। 30 এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ শেষে প্রয়োজনে সাক্ষী তালিকা সংক্ষেপ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির পরিকল্পনার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এখনও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করেছেন ক্ষতিগ্রস্তরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসে প্রাণ হারান 1136 জন, পঙ্গু হন শত শত শ্রমিক। 13 বছর ধরে 2013 সালের ভয়ঙ্কর এপ্রিলের কষ্ট বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজন ও আহতরা। আহতদের একজন মানিকগঞ্জের মাহমুদুল হাসান হৃদয়। মেরুদণ্ড ভাঙায় আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। মেরুদণ্ড ভাঙা, বুকের পাঁজর ভাঙা, মাথায় আঘাত, আর শরীরে অনেক বিভিন্ন অঙ্গে আঘাত লাগছে। এখনো পায়ের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা ন্যায় বিচার চাই। এটা আগাচ্ছে না কেন, এটা রাষ্ট্র দায়ী, সরকার দেয়, সরকার আসে, আমরা ন্যায় বিচার পাই না। রানা প্লাজা হত্যা মামলার 41 আসামির মধ্যে কারাগারে আছেন শুধু ভবন মালিক সোহেল রানা। মারা যাওয়া 3 আসামি ছাড়া বাকিরা জামিনে ও পলাতক আছেন। এ পর্যন্ত 594 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন 145 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আশা, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আটকে থাকা মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ 8ম আদালতে পাঠানোয় দ্রুত নিষ্পত্তির পথ তৈরি হয়েছে। তদন্ত করেছে, তাদের মধ্যে যেহেতু অধিকাংশ সাক্ষী উপস্থিত হয়েছে, কাজেই এখন আমাদের দরকার হইল কয়েকজন ডাক্তার আছে পোস্টমর্টেম করছে, যেসব ম্যাজিস্ট্রেট এই মামলার আসামিদের অথবা সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করছে তাদের দরকার হবে। 30 তারিখের পরে 2টা ডেট আমরা নিব সাক্ষীর জন্য। যদি এর মধ্যে সাক্ষী না আসে তাহলে মামলা আমরাই প্রসিকিউশনের তরফ থেকে মামলা ক্লোজ করার জন্য প্রার্থনা জানাবো এবং মামলাটি আর্গুমেন্টের জন্য আমরা প্রস্তুতি নেব। আমি মনে করি খুব অল্প সময়ের ভিতরেই সবগুলা
কার্য আমরা সম্পন্ন করতে পারবো। রাষ্ট্রপক্ষের আইনজীবী আশা দেখালেও ন্যায় বিচার নিয়ে সংশয়ে রানা প্লাজা দুর্ঘটনার ভুক্তভোগীরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে ইরান যুদ্ধের ৫৬তম দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন তার কাছে ঠিকঠাক ও লাভজনক মনে হবে তখনই কেবলমাত্র ইরানের সাথে চুক্তি হবে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বৃদ্ধিরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এই অঞ্চলে ৩টি রণতরী সহ মোট ২৭টি জাহাজ মোতায়েন করল ওয়াশিংটন। এর মাঝেই তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সক্রিয় করেছে ইরান। ইরানের নেতৃত্বে বিভাজন নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করেছে দেশটির শীর্ষ নেতা ও কর্মকর্তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ইরানের সাথে চুক্তি ও হরমুজ প্রণালী খোলা নিয়ে বরাবরই হেয়ালিপূর্ণ মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জানালেন যুদ্ধ শেষ করার মতো কোনো তাড়াহুড়ো নেই তার। তেহরানের সাথে সেরা চুক্তিটাই করতে চান, আর এতে বেশি সময়ও লাগবে না। ট্রাম্পের দাবি, যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত তার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ছিল কার্যকর। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলেও জানান ট্রাম্প। ইরানের নেতৃত্ব বিভাজন নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসেনি এবং আইআরজিসির কমান্ডার ইসমাইল কানি। তাদের দাবি, নেতৃত্বের একতা নিয়ে কোনো প্রশ্ন নেই। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ইউএসএস এইচডব্লিউ বুশকে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজের সংখ্যা ক্রমেই বেড়ে চললেও ইরানের সাথে যুদ্ধবিরতির অবস্থানে এখনো কোনো পরিবর্তন আসেনি, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের আমন্ত্রণে বৈঠক করেছেন লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি দলের সদস্যরা। পরে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য সংবাদে। সম্মান, গৌরব আর কৃতজ্ঞতায় এক অনন্য মুহূর্ত, যেখানে একত্রিত হয়েছে দেশের প্রজ্ঞা, অভিজ্ঞতা আর ভালোবাসা। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা দিয়েছেন চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা সহ দেশের বিশিষ্টজনেরা। তারা বলেন, এটি কেবল একটি সংবর্ধনা নয়, এ যেন এক জীবনের সংগ্রাম, সাধনা আর সাফল্যের স্বীকৃতি, যা সবুজ পৃথিবী গড়তে নতুন প্রজন্মের জন্য এক আলোকিত দিশা। আলিমান রাজির রিপোর্ট। গল্পটা একজন মানুষের, কিন্তু প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে পুরো জাতির মাঝে। মুকিত মজুমদার বাবু মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিন পেরিয়ে নিজেকে নিয়োজিত করেছেন আরেক লড়াইয়ে, প্রকৃতিকে বাঁচানোর লড়াইয়ে। দেশ থেকে দেশের বাইরে নদী, জঙ্গল, প্রান্ত ছুঁয়ে তিনি তুলে ধরেছেন পরিবেশের নানামাত্রিক সংকট, খুঁজেছেন সমাধানের পথ। তার প্রতিটি পদচারণা যেন প্রকৃতির পক্ষেই এক নীরব উচ্চারণ। অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ সে ভবিষ্যতে আরো ভালো করবে, আরো ভালো কন্ট্রিবিউশন রাখবে দেশের জন্য। ওর এই পথ ধরেই অন্যরাও আগে এগিয়ে আসতে পারবে। এটা বিরাট বড় একটা আমার মনে হয় এই সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য খুব আনন্দের দিন। মুকিত মজুমদার বাবু আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছেন। আমি তো খুশি, আমি জানি এখানে আপনারা যারা রয়েছেন তারা সবাই আনন্দিত। প্রকৃত জীবন চালাচ্ছেন এই অনুষ্ঠানটা করে, যেটাতে সচেতনতা সৃষ্টি করছে মানুষের জন্য। আমার বিশ্বাস এতে অনেক ভালো কিছু কাজ হয়েছে। বাবুকে অনেক অনেক অভিনন্দন। বাবুর এই কাজটা, এটা একটা বিরাট লার্নিং। প্রাইভেট টেলিভিশনে যে জাতীয় কাজ হয় সেটা তো অনেকে ভাবতেই পারে না, ভাবা যায়ও না, কারণ কমার্শিয়াল টেলিভিশন এগুলো। কিন্তু এই যে পাবলিক ইউটিলিটি প্রোগ্রাম যেগুলোকে আমরা বলি, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাবুর এই কাজটা।
এটা ধারাবাহিকতা আমরা যদি ধরে রাখতে পারি, নিঃসন্দেহে এটা একসময় অনেক বড় একটা জায়গায় যাবে। রাজধানীর শেরাটন হোটেলে এই সংবর্ধনা যেন হয়ে ওঠে সম্মান প্রদানের এক মিলন মেলা। উপস্থিত সুধীজনরা পরিবেশ রক্ষায় তার অবদানকে শুধু প্রশংসাই করেননি, তুলে ধরেছেন জাতীয় গর্ব হিসেবে। বাবু ভাই যে কাজের জন্য, যে কর্মের জন্য এই পুরস্কারটা পেয়েছে, খুবই ভালো একটা কাজ, এবং ওনার স্বপ্নটা যেন পূরণ হয় এবং বাংলাদেশে যেন পরিবেশটা খুব সুন্দর থাকে। যতদিন বেঁচে থাকবে এরকম প্রকৃতি নিয়ে কাজ করবে, এবং আপনারা ওর জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীর থাকে এবং সুস্থভাবে এই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে তাকে নতুন একটা সম্মানিত হওয়ার পরে নতুন করে দেখছি। পুরো চ্যানেল আই পরিবারকে আমি অভিনন্দন জানাই যে এত স্বাধীনতা পুরস্কারের সেই সিরাজ ভাই পরে আগে পেয়েছেন, ওর বাবু ভাই পেলেন, আশা করছি আরো অনেকেই আছেন যারা পরে পরে পাবেন। So what a wonderfully generous person who has Mr. Mukeed Mazumdar Babu, who has won this wonderful award that we're all aware of. We do congratulate. অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে তার কাজ শুধু সময়োপযোগী নয়, বরং অত্যন্ত জরুরি। এমন নিপুণভাবে বাবুভাই কাজগুলো করে, দূর থেকে দেখলে বিস্মিত হতে হয়। যারা তার কাছে পৌঁছান নাই তারা জানেন না যে তিনি কতটা নিখুঁত, পারফেকশনিস্ট এবং কাজের ব্যাপারে কতটা গ্যারান্টি। Congratulations, Papa. This has been a long time coming. Like, you've worked very hard to get the... I don't know what else to say. Congratulations, and thank you everyone for being here. পাপ্পাকে অনেক কংগ্রাচুলেশনস। আর পাপ্পার জন্য প্রকৃত জীবন বলে পাপ্পার ফাউন্ডেশন প্রোগ্রাম সব কিছু, বাট পাপ্পার জন্য আমার মনে হয় এটা প্রকৃতি জীবন, নট ও জীবন, প্রকৃতি জীবন। সত্যিকার অর্থে একজন মুক্তিযোদ্ধার সন্তানের হাত থেকে আরেকজন মুক্তিযোদ্ধার স্বাধীনতা পুরস্কার নিচ্ছেন, এটা একটা বিরাট প্রাপ্তি, আমাদের পরিবারের জন্য প্রাপ্তি। বাবু ভাই প্রাণের মানুষ, সবুজের মানুষ। বাবু ভাই আজকে এই স্বাধীনতার পুরস্কার পেয়েছেন। বাবু ভাই সম্মানিত হয়েছে, সেই সাথে সম্মানিত হয়েছে আমরা। বন্যপ্রাণী সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণের একটি মাত্র অস্ত্র আমাদের হাতে আছে, যেটা হচ্ছে মানুষকে সচেতন করা, এবং সেটা ব্যবহার করে যাচ্ছে। অনেক শুভকামনা। যে কাজ তিনি না করলেও পারতেন, যে কাজ করতে একটা এনার্জিও লাগে, সেই কাজের জন্য সেটা ওই যে মানুষকে দিলাম, আমার দেশ, আমার সমাজ, আমার পৃথিবী আরেকটু ভালোবাসলো, আরেকটু প্রকৃতিকে ভালোবাসলো, গাছকে ভালোবাসলো। এই যে দেওয়া আজকে, সেটাকেই সমাজ, দেশ স্বীকৃতি জানিয়েছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তার অবদান শক্ত একটি বার্তা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী করতে আরও জোরালো করে। প্রকৃতি সংরক্ষণে 55 ইয়ার্সে কিন্তু আমরা এই ধরনের কোনো ক্যাটাগরির পদক কেউ পাইনি, এবং এটাই প্রথম শুরু হলো। তো এটা একটা আমার জন্য কিন্তু বিশাল একটা পাওয়া, যে প্রকৃতি যদি ভালো না থাকে, পরিবেশ যদি ভালো না থাকে, আমরা যে ভালো থাকবো না, সেটা কিন্তু এই সরকার খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। এবং সামনে যারা আরও কাজ করবে, তারা কিন্তু প্রচুরভাবে, আমি বলবো, উৎসাহিত হবে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল, সবাই দোয়া করবেন। আর আমরা যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে আমাদের এই পরিবেশ প্রকৃতি ভালো রাখি, আমাদের ভালো রাখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখি, এই দেশটাকে ভালো রাখি। নতুন অঙ্গীকারের সূচনায় প্রকৃতিবন্ধুর এই অর্জন আগামী দিনের পথ চলায় হয়ে থাকবে এক আলোকবর্তিকা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম
স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য মাধ্যম হিসেবে তুলে ধরাই সবচেয়ে বড় দায়িত্ব। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। ২০১৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে এশিয়ান টেলিভিশন। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, কো চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খান রাতুল, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মামুন ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ। আমরা এশিয়ান টেলিভিশনকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছি। আমাদের ব্যবস্থাপনায় পরিবর্তন এসছে। নতুন বছরে আমরা এশিয়ান টিভিকে আমাদের দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরতে যাচ্ছি। বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে এবং আমার চ্যানেল আই বা অ্যাডকোর পক্ষ থেকে আমি শুধু এটুকুই আশা করব যে এশিয়ান টেলিভিশন একদিন বা ভবিষ্যতে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিসাবেই আমাদের সম্মান নিয়ে আসবে। এই সময়ের ভেতরে প্রতিটা টেলিভিশনের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, নিজস্ব একটা চরিত্র থাকে। এক একটা টেলিভিশন তার টোন এক এক ধরনের। এশিয়া টেলিভিশন নিঃসন্দেহে সেই জায়গাতে তার নিজস্ব একটা অবয়ব দর্শক মনে তৈরি করতে পেরেছে। বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সংবাদের বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের প্রধান বিষয়। কোনো আদর্শের দাস সে হতে পারে না, অথবা কোনো ধরনের কোনো প্রবৃত্তির দাসও সে হতে পারে না। চ্যানেল আই, যমুনা টিভি, আরও অসংখ্য টিভি আছে, যে টিভিগুলো আজকে বাংলাদেশের মানুষ দেখে। এশিয়ান টিভি মানুষকে ওই জায়গায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এশিয়ান টেলিভিশন অতীতের মতো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ের পর্দায় আজ প্রচার হবে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর বর্ণাঢ্য অনুষ্ঠান। উত্তরবঙ্গের প্রবেশদ্বার পুন্ড্রনগরী বগুড়ার মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টে এ আয়োজন হয়ে ওঠে গান আর গানের মানুষের এক আনন্দঘন পুনর্মিলনী। মিথিলা নাজনীনের রিপোর্ট। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসে উত্তরবঙ্গের প্রবেশদ্বার পুন্ড্রনগরী বগুড়ায়। বেহুলা লক্ষিন্দর, চাঁদ সওদাগর আর মনসা দেবীর কাহিনীকে কেন্দ্র করে এ অঞ্চলের সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতির নানা দিক উঠে আসে শিল্পীদের পরিবেশনায়। চ্যানেল আইয়ের এ এক ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে সঙ্গীত মানে শুধু বিনোদন নয়, সঙ্গীত মানে দায়বদ্ধতা। কনক চাপার কণ্ঠ আর সুর ভিন্ন ব্যঞ্জনা দিয়েছে আমাদের সঙ্গীতকে। কিছু কণ্ঠ সময়কে ছাড়িয়ে যায়, তেমনই এক নাম কনক চাপা। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননা সঙ্গীতে এই বরেণ্য শিল্পীর অনন্য অবদানের স্বীকৃতি। অভাব, অবহেলা, তবুও থেমে না থাকা কণ্ঠের নাম কাঙালিনী সোফিয়া, যিনি লোকসঙ্গীতের একজন নিরলস সাধক। তার গানেই লুকিয়ে আছে বাংলার মাটি মানুষের গল্প। বিশেষ সম্মাননা তার জীবন সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা। পপ গুরু আজম খানের মৃত্যুর পর তার উচ্চারণ ব্যান্ডকে আবার একত্রিত করে ব্যান্ড মিউজিক সহ গানের মঞ্চে ফিরিয়ে আনতে ভূমিকা রাখে চ্যানেল আই। 18টি ক্যাটাগরি, 18টি ভিন্ন গল্প। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডে ভূষিতদের সম্মানিত করা হয়। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসকে আরও আলোকিত করেন উপমহাদেশের কিংবদন্তি দুই শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। চ্যানেল আইয়ের পর্দায় 20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর বর্ণাঢ্য আয়োজন দেশ বিদেশের দর্শকরা উপভোগ করতে পারবেন শুক্রবার 24শে এপ্রিল দুপুর 2:45।
মিথিলা নাজনীন, চ্যানেল আই, বগুড়া। প্রিয় দর্শক, এ পর্যায়ে জানাবো কৃষি সংবাদ। মেহেরপুরে আমবাগানের হপার পোকার আক্রমণে আমের গুটি ঝরে পড়ছে। অসময়ের বৃষ্টিতে মুকুল নষ্টের পর নতুন এই সংকটে লোকসানের শঙ্কায় আম বাগানি ও ব্যবসায়ীরা। দেখবেন প্রকৃতি সংবাদ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ক্যাট শো। দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে বিড়াল প্রেমীদের মিলন মেলা। দেশি বিড়ালের পাশাপাশি বিদেশি বিড়ালের উপস্থিতি নজর কাড়ে প্রাণীপ্রেমীদের। এমন আয়োজন হিংসাত্মক মনোভাব কমিয়ে প্রাণীদের প্রতি মমত্ববোধ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। জানাবো খেলার খবর। তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে ডাচ বাংলা ব্যাংক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মুস্তাফিজের ফাইফারে ২১০ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন পেসার নাহিদ রানা। ম্যাচের ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমির মোবাইল অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এবং ৯২.৮ FM-এ। পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজকে ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ডাচ বাংলা ব্যাংক ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের কৃতিত্ব শান্ত, লিটন ও নাহিদ রানাদের দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। ২০২৭ বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্য মাঠে টিমের আত্মবিশ্বাসী পারফরমেন্সকেও গুরুত্ব দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুধী সংবাদ শিরোনামে। শাহবাগ থানায় ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষে ডাকসু নেতা, সাংবাদিক সহ আহত ২০। তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের কমিটি গঠন। হামে সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় আড়ালে থেকে যাচ্ছে পার্বত্য অঞ্চল সহ দুর্গম এলাকার চিত্র। টিকাদান নিশ্চিত না করলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার শঙ্কা। ঠিকঠাক ও লাভজনক মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি জানালেন ট্রাম্প। নেতৃত্বে বিভাজনের দাবি নাকচ করল তেহরান। স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা। জীবন সংগ্রাম, সাধনা আর সাফল্যের স্বীকৃতি। এবং TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণাঢ্য অনুষ্ঠান চ্যানেল আই প্রচার আজ। বগুড়ার মম ইনে আনন্দঘন আয়োজন। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।